আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিয়া পারভিন সাথী। কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আজও বিকেল ৩টা থেকে বাংলা ব্লকের সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা। বেলা ১২টা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় ও সরকারি BM কলেজের শিক্ষার্থীরা অভ্যন্তরীণ সড়কগুলোতে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। অন্যদিকে গাছের গুঁড়ি ফেলে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বন্ধ রয়েছে রাজশাহীর সাথে সারা দেশের রেল যোগাযোগ। সকালে বিশ্ববিদ্যালয়ের পাশে ফ্লাইওভার, রেললাইন সহ বিভিন্ন পয়েন্টে এ ঘটনা ঘটে। এছাড়া ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও দুপুর থেকে আন্দোলন শুরু করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। কোটা প্রথা বাতিল তো না, আসলে আমরা একদম যদি এক ভাষায় বলতে চাই, কোটা সংস্কারের দাবিতে আমরা দাঁড়িয়েছি। যে যারা অনগ্রসর জাতিগোষ্ঠী আছে তাদের যে কোটাগুলো সেগুলো থাকা আবশ্যকীয়, কারণ আমরা চাই তারাও আমাদের সঙ্গে সমানভাবে এগিয়ে আসুক। তো এই অনগ্রসর জাতিগোষ্ঠীর ক্ষেত্রে কোটাগুলো থাকুক। এ বাদে মুক্তিযোদ্ধা কোটা, পোষ্য কোটা, রেলওয়ে কোটা, যত কোটা আছে, এমনকি নারী কোটা, আমি একজন নারী হিসেবে মনে করি নারী কোটার কোনো দরকার। নারীরা যেখানে অগ্রসর, কোটা সেখানে হাস্যকর। সরকার যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া মেনে না নেবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালাবো, এটা হচ্ছে আমাদের অঙ্গীকার। কোটা ও পেনশন স্কিম বাতিলে আন্দোলনে স্থবির পাবলিক বিশ্ববিদ্যালয়। আজও সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাস্তবায়নের বিরোধিতা করে আন্দোলনে নেমেছেন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। সপ্তাহখানেক ধরে চলা কর্মবিরতির কারণে স্থবির হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, বুয়েট সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ৩ দাবিতে ক্লাস, পরীক্ষা সহ প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে এই আন্দোলন করছে। তবে এটি বাস্তবায়নে কঠোর অবস্থানে সরকার। প্রত্যয়ের বিরুদ্ধে শিক্ষকদের আপত্তির পাল্টা যুক্তি দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। সরকারের উচ্চ পর্যায়ে বৈঠকের কথা থাকলেও এখনো তা হয়নি। যারা 2015 সালে সরকারের ভিতরে থেকে একটি গাপটি মারা গ্রুপ, যারা সুযোগ সুবিধা নিচ্ছে, যারা প্রয়োজনে অপ্রয়োজনে রাষ্ট্রের টাকা খরচ করছে, যারা টাকার পায় জমিয়েছে, সে সমস্ত কুচক্রী মহল বলবো আমরা, যে তারা আমাদের বিরুদ্ধে এই কাজটি করেছে। যারা মাননীয় প্রধানমন্ত্রীকে 2015 সালেও আমাদের বিরুদ্ধে লাগিয়ে কাজে লাগার চেষ্টা করেছিলেন, তারা এবারও সক্রিয়ভাবে এই প্রত্যয় স্কিমটি তারা করেছেন। তারা আমাদের সাথে কোনো আলোচনা করেন নাই। শিক্ষক আন্দোলনের সর্বশেষ তথ্য জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, সরকারের সাথে শিক্ষকদের আলোচনায় কোনো অগ্রগতি হয়েছে কিনা আমাদের জানাবেন। এছাড়া জানাবেন যে কবে নাগাদ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে পারে। সাথে খানিকক্ষণ আগেই শিক্ষকদের যে আন্দোলন চলছিল সেটি শিক্ষকরা বন্ধ করে শেষ করে আসলে চলে গেছেন। তারা ঘণ্টাব্যাপী আসলে আন্দোলন চালিয়েছেন, তারা অবস্থান নিয়েছিলেন। তারা জানিয়েছেন যে আসলে যতদিন না পর্যন্ত তাদের দাবি দেওয়া মানা হবে, তাদের যারা যেসব চাওয়া পাওয়া আছে সেগুলো মানা হবে, ততদিন পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন তারা জারি রাখবে। তারা আসলে আন্দোলন থেকে সরে দাঁড়াবে না, এমনটিই জানিয়েছে। আর আপনি অগ্রগতির কথা বলছিলেন, তারা আসলে আমাদেরকে জানিয়েছে যে সরকারের কয়েকটি জায়গা থেকে আসলে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা যোগাযোগের চেষ্টা করেছিল, সরকারের পক্ষ থেকে সাড়া দেওয়া হয়েছে এবং তারা দ্রুতই আলোচনা হবে তাদের সাথে, এমনটি আসলে আশাবাদ ব্যক্ত করেছেন। এবং খুব শীঘ্রই আসলে এই অচলাবস্থা থেকে সরে দাঁড়াবেন এবং অচলাবস্থা ঠিক হয়ে যাবে, এমনটি আসলে আশা করছেন শিক্ষকরা। আর সকালে কিন্তু যেসব শিক্ষকদের সাথে কর্মচারীরাও কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছিলেন এবং তারা মিছিল করেছেন, বিক্ষোভ মিছিল করেছেন এবং তারা জানিয়েছেন যে তাদের দাবি মানার জন্য এবং আরও 3 দফা দাবিতে কিন্তু তারা আসলে মাঠে নেমেছে। তবে শিক্ষকরা তারা চান না যে আসলে তাদের কারণে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হোক। তারা যখন এই অচলাবস্থা কেটে যাবে তখন আসলে তাদের বাড়তি ক্লাস এবং পরীক্ষা নিয়ে আসলে এই ঘাটতি পূরণ করবে, এমনটি আসলে শিক্ষকরা বলছেন। কারণ তারা চান না আসলে তাদের কারণে শিক্ষার্থীদের কোনো ধরনের ক্ষতি হোক। তারা আশাবাদ ব্যক্ত করছেন যে খুব শীঘ্রই সরকারের বিভিন্ন মহল থেকে তাদের সাথে যোগাযোগ করে আলোচনার মাধ্যমে এই অচলাবস্থা নিরসন করবেন। তো সাথী, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।
কোটা বিরোধী আন্দোলন এখন আর শিক্ষার্থীদের মাঝে নেই, এর মধ্যে রাজনীতি ঢুকে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে একথা বলেন। তিনি বলেন, রাস্তাঘাট বন্ধ করে শিক্ষার্থীরা জনগণের দুর্ভোগ সৃষ্টি করছে। জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আদালতের রায় না আসা পর্যন্ত আন্দোলন থেকে তাদের সরে আসা উচিত। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে, মানুষের দুর্ভোগ সৃষ্টি পরিহার করা হয়। সাপোর্ট করা মানে তারা এর মধ্যে অংশগ্রহণও করছে। কাজেই এটা এখন পোলারাইজ পলিটিক্সের ধারার মধ্যেই পড়ে গেছে। এটার পলিটিক্যাল কালার নতুন করে বলার আর অপেক্ষা রাখে না। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দাখিলের বিধান আরও শিথিল করা হচ্ছে। বর্তমান নিয়ম অনুযায়ী তাদের 5 বছর পর পর সম্পদের হিসাব দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। এই বিধান সংশোধনে এরই মধ্যে কাজ শুরু করেছে আইন মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলছেন, এটি পরিবর্তন করা হলে দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীরা আরও প্রশ্রয় পাবে। সুফিয়ান ফারাবি রিপোর্ট। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির খবর এখন শিরোনাম হচ্ছে প্রতিনিয়ত। সারা জীবনের বৈধ আয়ের কয়েকশো গুণ বেশি সম্পদের মালিক বনে যাচ্ছেন অনেক কর্মকর্তা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি যখন লাগামহীন, তখনই আলোচনায় এসেছে সম্পদের হিসাব দাখিলের আইন সংশোধনের খবর। বর্তমান আইনে চাকরিতে প্রবেশের সময় ও প্রতি 5 বছর পরপর সম্পত্তির হিসাব জমা দেওয়ার বিধান রয়েছে। তবে প্রস্তাবিত নিয়মে তুলে দেওয়া হবে সম্পদের হিসাব দাখিলের সময়সীমা। নতুন নিয়মে সরকার যখন চাইবে তখনই কেবল সম্পদের হিসাব দিতে হবে। এটি আইনে পরিণত হলে দুর্নীতি আরও প্রশ্রয় পাবে বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। নির্ধারিত সময়সীমা পরিবর্তন করে যদি এইভাবে ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়, তাহলে সেটি অবশ্যই দুর্নীতি সহায়ক হবে এবং যে উদ্দেশ্যে এই ধারাটি শুরু থেকে সংযোজিত ছিল আইনে বা বিধিমালাতে, সেটির উদ্দেশ্যটাকে খর্ব করা হবে এবং বাস্তবে দুর্নীতি সহায়ক এবং দুর্নীতি সুরক্ষাকারী একটা অবস্থান সৃষ্টি হবে। তবে এই পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা দেখছেন না সাবেক সচিব আবু আলম শহীদ খান। আমি একটা বিবরণী দাখিল করলাম, কিন্তু আমি তো আমার জিনিসপত্র ছেলের নামে, মেয়ের নামে, বউয়ের নামে, ভাতিজার নামে, শাশুড়ির নামে, কত কারোর নামে করতে পারি। আমি যখন রিটার্ন দাখিল করবো, রিটার্ন বা আমি যখন সম্পদ বিবরণী দাখিল করবো, তখন তো আমার নামে যা আছে তার ভিত্তিতে দাখিল করবো। তো এইটাই যে একমাত্র উপায় দুর্নীতি রোধ করার, তা তো নয়। দুর্নীতি প্রতিরোধে কাজ করা আন্তর্জাতিক সংস্থা টিআইবি এর সাথে দ্বিমত পোষণ করে বলছে, এমন যুক্তির বাস্তবতা নেই। দুর্নীতি মুক্ত সমাজ গড়তে ব্যক্তি পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। যদি বাধ্যবাধকতা থাকে যে আয় ও সম্পদ বিবরণী প্রকাশের, তাহলে যে জিনিসটা হচ্ছে শুধুমাত্র বৈধ আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ আয় অর্জিত হয়েছে কিনা সেটা যেরকম জানা যাবে, একইভাবে তার অর্জিত অর্থ সম্পদের উপর ভিত্তি করে অন্য কোনো ব্যক্তির যে অর্থ সম্পদের মালিকানা হওয়ার যে প্রক্রিয়া, সেটাকে যে গোপন রাখা, সেই অপরাধেও কিন্তু ওই ব্যক্তি দোষী হবেন। কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি বন্ধে 1979 সালে প্রতি বছর সম্পদের হিসাব জমা দেওয়ার বিধান চালু করা হয়। পরে 2002 সালে বিধিমালা সংশোধন করে 1 বছরের পরিবর্তে 5 বছর নির্ধারণ করা হয়। সুফিয়ান ফারাবি, আরটিভি, ঢাকা। 4 দিনের দ্বিপক্ষীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার ফ্লাইট বেলা 11:10 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বিমানটির বেইজিং সময় সন্ধ্যা 6টায় বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। এই সফর দুদেশের মধ্যকার সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্ব থেকে কৌশলগত বিস্তৃতির সহযোগিতা অংশীদারিত্বে উন্নীত করবে। 10 জুলাই চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে 20 থেকে 22টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জরুরি ভিত্তিতে আবারও রাজধানী এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বেগম খালেদা জিয়াকে রাজধানী এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। রাতে গুলশানের বাসভবন ফিরোজা থেকে 4টা 45 মিনিটে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বেগম খালেদা জিয়াকে। এর আগে গেল 23 জুন হৃদযন্ত্রের পেসমেকার বসানোর পর 2 জুলাই এভার কেয়ার হাসপাতাল থেকে বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। নরসিংদীতে ট্রেনে কাঁটা পড়ে 5 জনের মৃত্যু হয়েছে। সকাল 8:30টার দিকে জেলার রায়পুরা খাকচকে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় সকাল 8:30টার দিকে রেললাইনের পাশে 5টি মরদেহ ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় দেখা যায়। পরে পুলিশ 9:30টায় ঘটনাস্থলে পৌঁছায়, তবে এখনও কারোর পরিচয় পাওয়া যায়নি। নিহতদের সবাই পুরুষ। ধারণা করা হচ্ছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তুর্না নিশিতা এক্সপ্রেস ট্রেনে কাঁটা পড়েন তারা। ট্রেন থেকে পড়ে নাকি রেললাইনে বসে থাকা অবস্থায় কাঁটা পড়েছে এ বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ। রেলের নিচে আর কি 5টা লোক মারা গেছে, তো এখানে এসে যা দেখলাম তো আসলে লাস্ট চিনার কোনো উপায় নাই। এমন এক অবস্থা, আসলে এখানে যে কোন এলাকার লোক সেটাও বোঝা যাচ্ছে না, চিনতে পারি না কাউকে। গাড়ির থেকে পড়ছে না কি দুর্ঘটনা, তদন্ত করলে পুলিশ বলতে পারবো। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গতকাল দুধকুমার নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে নাগেশ্বরী উপজেলার 2টি পয়েন্টে বেড়ি বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে নতুন এলাকা। গাইবান্ধায় নদ নদীর পানি কমতে শুরু করেছে। সিরাজগঞ্জে যমুনার পানি কমতে শুরু করলেও দুর্ভোগ বেড়েছে বন্যার্তদের। প্লাবিত এলাকাগুলোতে বাড়ছে খাবার ও বিশুদ্ধ পানি সংকট। টাঙ্গাইলে কালীহাতির হাতিয়া এলাকায় বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ এলাকা। বন্যায় ভেসে গেছে পুকুরের মাছ। জামালপুরে বন্যার পানি ছড়িয়ে পড়েছে বিভিন্ন উপজেলায়। জেলার বিভিন্ন উপজেলা পানিবন্দী প্রায় 1.5 লাখ মানুষ। তলিয়ে গেছে বসতভিটা, হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান, জমি, মাছের ঘেরসহ 9,000 হেক্টর ফসলি জমি। বৃষ্টিপাত কম হয়, মৌলভীবাজারে কমেছে নদীর পানি, তবে অপরিবর্তিত বন্যা পরিস্থিতি। দুর্গত এলাকায় স্যানিটেশন, গোখাদ্য, শিশু খাদ্য সহ বিশুদ্ধ পানি সংকটে রয়েছে মানুষ। ছাগল, ভেড়া, মানুষজন সবগুলাই একটা ঘরের মধ্যে আসি। এই ঘরটা আজকে ডুবে গেল। আজ 5 দিন ধরে আমাদের যে তামুডু টানে আমরা আসি পানি টানির মধ্যে, বাজার টাজার যা পারি না, খাওয়া দাওয়ার কষ্ট। ধানের মাছ আটা সব ডাইবা ডুবে গেছে। ধান চাল তুলতে পারি নাই, সব পানির মধ্যে পড়ছে। খাওয়া দাওয়া দিনে একবার, কোনো দিনে একবার হয়, কোনো দিন 2বারও হয়। আমগর তো কামাই করে খাওয়া লাগবো, রাস্তাঘাট তলায় গেছে গা, আমরা তো বন্যাতে বাড়িতে পারতাছি না। বন্যার খবর জানাতে জামালপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুবিনয় রায়। তপু জানাবেন বন্যায় জামালপুরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আর দুর্গতরা পর্যাপ্ত ত্রাণ পাচ্ছে কিনা সে বিষয়ে একটু বলবেন। সাথী উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে জামালপুরে যমুনা নদীর পানি কিছুটা কমেছে। গত 24 ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 4 সেন্টিমিটার কমে বিপদসীমার 83 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা নদীর পানি। কিন্তু ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমা নিচে থাকলেও বৃদ্ধি কিন্তু অব্যাহত রয়েছে। যমুনা নদীর পানি কমার যে প্রবণতা সেটি কিন্তু খুবই ধীর। তো যারা প্রবীণ ব্যক্তি রয়েছে বন্যা কবলিত এলাকা, তারা বলছে যে এই ধীর গতিটা কিন্তু ভালো লক্ষণ নয়। যদি কখনো উজানে আবার ভারী বৃষ্টি হয় তাহলে কিন্তু বন্যা পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্যায় জামালপুরের 7টি উপজেলায় ইতিমধ্যে বন্যার পানি প্রবেশ করেছে। প্রায় 1.5 লক্ষ মানুষ পানিবন্দী রয়েছে। জামালপুরে 9,000 হেক্টর ফসলি জমির ক্ষতি হয়েছে। একই সাথে 200-এরও অধিক শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ রয়েছে। জামালপুরের জেলা প্রশাসন সাথে আমার কথা হয়েছে, তারা জানিয়েছে বন্যায় প্রায় 4,000 শুকনো খাবার, নগদ অর্থসহ 400 মেট্রিক টন চাল তারা বরাদ্দ দিয়েছে। এবং বন্যা কবলিত মানুষজন যেটি অভিযোগ করছে যে বন্যা কবলিত এলাকায় কিন্তু ত্রাণ ঠিক মতো পৌঁছাচ্ছে না। বন্যা কবলিত এলাকায় মানুষের মাঝে দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট, শিশু খাদ্য, গোখাদ্যের সংকট। তো এইভাবে বন্যা যে পরিস্থিতি, বন্যার বিভিন্ন জায়গায় কিন্তু সংযোগ সড়ক বা বাঁধ কিন্তু ভেঙে যাচ্ছে। তো এখন পর্যন্ত বন্যা পানি স্থির অবস্থায় থাকার কারণে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগের প্রকোপ দেখা দিয়েছে। তো এই ছিল আমার কাছে জামালপুরের বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। সাথী, ধন্যবাদ আপনাকে।
ডেঙ্গুর মৌসুম পুরোপুরি শুরু না হলেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রতিদিন গড়ে ৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে, আর প্রতি ৪ দিনে একজনের মৃত্যু হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বাইরের হাসপাতালগুলোর উপর আস্থা কমে যাওয়ায় ঢাকামুখী হচ্ছে মানুষ। উপজেলা পর্যায়ে ডেঙ্গু শনাক্তের ব্যবস্থা রাখার পাশাপাশি বিনামূল্যে এই সেবা দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। রফিকুল ইসলামের ধারাবাহিক রিপোর্টের আজ শেষ পর্ব। দেশে উল্লেখযোগ্য হারে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা শুরু হয় ২০০০ সাল থেকে। ২৩ বছরের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয় ২০২৩ সালে। সরকারি হিসেবে গেল বছর হাসপাতালে ভর্তি হয় ৩,২১,১৭৯ জন রোগী, যার মধ্যে মৃত্যু হয় ১,৭০৫ জনের। আর ২০০০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ডেঙ্গুতে মারা যায় ৮৬৮ জন। গত বছর ঢাকার চেয়েও ঢাকার বাইরে আক্রান্তের সংখ্যা ছিল বেশি। এবারের চিত্র একই রকম। চলতি বছর জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৩,৬৫১ জন। এর মধ্যে ঢাকা মহানগরে ১,৩৫৫ ও ঢাকার বাইরে ২,২৯৬ জন। সব মিলিয়ে মৃত্যু হয়েছে ৪৪ জনের। বাসার পাশে এক দোকানে দেখাইলাম, সে কইছে রক্ত পরীক্ষা করেন। ফরাজিতে রক্ত পরীক্ষা করার পরে পজিটিভ ধরা পড়ছে। পরে এই জায়গায় এসে আবার রক্ত পরীক্ষা করার পরে আবার ভর্তি করছে। তাও প্রায় ৮-৯ টাকা খরচ হয়ে গেছে। তাও ধার দিন না করে তারপরে এগুলো করতেছে। আমার এই জায়গায় দেওয়ার মতন কেউ নাই তো। চিকিৎসকরা বলছেন, এবছর মিশ্র উপসর্গ নিয়ে হাসপাতালে আসছে রোগী। তাদের প্রথম কথাটাই হলো তারা বুঝতে পারেনি, তাদের জ্বর হয়েছে বা অন্য একটা উপসর্গ দেখা দিয়েছে, তিনি ওষুধ খেয়েছেন, ভালো হচ্ছেন না। যখন একটা হায়ার সেন্টারে গিয়েছেন বা এখানে এসেছেন, তখন চিকিৎসক তাকে বলেছেন যে ডেঙ্গু আক্রান্ত। চলতি বছর প্রথম ৬ মাসে ঢাকার বাইরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৬৫%। গত বছর এই সময়ে ঢাকার বাইরে রোগী ছিল ২৩.৫০%। রোগী বাড়লেও জেলা শহরগুলোতে বাড়েনি ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রম। যে গলিগুলি আছে গ্রাম অঞ্চলে, তারা এই দিকটা দেয় নাই। এটা বৃষ্টি হওয়ার ফলে এখন তীব্র মাত্রা বেড়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখতে হবে রাজধানীর হাসপাতাল থেকে শুরু করে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত। ঢাকার বাইরের যে হাসপাতাল, সেগুলোর উপর সাধারণ মানুষের আস্থা কমে গিয়েছে এর আগের অনেক জাতীয় কাজের জন্য। এবং আস্থা ফেরানোর সবচেয়ে কার্যকর পথ হচ্ছে যথার্থ চিকিৎসা দেওয়াটা। দেশব্যাপী ছড়িয়ে পড়ায় ডেঙ্গু চিকিৎসার গাইডলাইন উন্নতকরণ প্রয়োজন বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। আমাদের ডেঙ্গু শনাক্তকরণের যে NS1, এটা যেন একদম উপজেলা পর্যন্ত থাকে এবং এটা সম্ভব হলে যেন ফ্রি করানো হয়। বিনা পয়সায় এটা না দিলে যারা খুব দুর্বল লোক, যারা খুব বিত্তহীন মানুষ, তারা ওই সুযোগটা পায় না, তার ফলে তাদের জীবনের ঝুঁকি হয়। ডেঙ্গু মোকাবেলায় সরকারের তড়িৎ পদক্ষেপের পাশাপাশি জনসাধারণের মাঝে সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতে 5 বাংলাদেশি নিহত হয়েছেন। তারা হলেন নবাবগঞ্জের লুৎফর রহমানের ছেলে মোহাম্মদ রানা, আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ রাশেদ, শেখ ইরশাদের ছেলে মোহাম্মদ রাজু, শেখ ইব্রাহিমের ছেলে ইবাদুল ইসলাম ও দোহারের মোহাম্মদ মঞ্জুরের ছেলে মোহাম্মদ হিরামিয়া। 5 জনই একই প্রতিষ্ঠানে কাজ করতেন। জানা যায়, স্থানীয় সময় রোববার কাজে যাওয়ার পথে গাড়ি বিস্ফোরণ হয়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। আগামী সংসদ অধিবেশনে স্বাস্থ্য সুরক্ষা আইন পাশ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। সকালে রাজধানী মিটফোর্ড হাসপাতাল পরিদর্শন শেষে একথা জানান তিনি। মন্ত্রী বলেন, চিকিৎসা সেবার মান বাড়াতে নতুন করে মিটফোর্ড হাসপাতালকে ঢেলে সাজাতে হবে। দেশের সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে আবাসন সমস্যা দূর করা হবে বলেও জানান সামন্তলাল সেন। আমার ডাক্তারদের যেরকম প্রোটেকশন দেওয়ার দায়িত্ব, আমার কিন্তু রোগীদেরও প্রোটেকশন দেওয়া, এটা আমার দায়িত্ব। সেই জন্য আমি স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে খুব তোড়জোড় করে কাজ চালাচ্ছি। আর যেন অন্তত আগামী সংসদে যদি আমি এটা ধরতে পারি, তাহলে একটা স্বাস্থ্য সুরক্ষা আইনটা করতে পারলে রোগীরাও ভালো সেবা পাবে, চিকিৎসকরাও ভালো থাকবে। আজ থেকে শুরু হলো জুলাই মাসে ভর্তুকি মূল্যে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ TCBর চাল, তেল, ডাল ও পণ্য বিক্রি কার্যক্রম। সকালে রাজধানী বনানীতে করাইল TNT কলোনি আনসার ক্যাম্প মাঠে এই কার্যক্রমের উদ্বোধনীতে বাণিজ্য সচিব সেলিম উদ্দিন জানান, এই মুহূর্তে পেঁয়াজ, আলু ও চিনির মজুদ না থাকায় তা দেওয়া সম্ভব হচ্ছে না। প্রতি লিটার ভোজ্য তেল 100 টাকা দরে 2 লিটার, প্রতি কেজি মসুর ডাল 60 টাকা দরে 2 কেজি ও 30 টাকা দরে 5 কেজি চাল কিনতে পারবেন 1 কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের ভোক্তা।
আগে আমাদের পেঁয়াজ দিত, আলু দিত, এখন ওই সুবিধাটা দেয় না। আমাদের ইনকাম তো অত নাই, যার পরিপ্রেক্ষিতে চিনি এবং পেঁয়াজ সাথে দিলে খুব ভালো হয়। টিসিবির পণ্য বাস্কেটে আমরা আরও কয়েকটি পণ্য যোগ করার চেষ্টা করছি, সেটি আমাদের সংগ্রহের বিভিন্ন প্রক্রিয়া বা ধাপগুলো চলমান আছে। তা আমরা আশা করব যে টিসিবির এই কার্যক্রম ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে, সেটা পরিমাণের দিক থেকেও এবং সংখ্যার দিক থেকেও আশা করছি। এলডিসি গ্র্যাজুয়েশনের পর বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ ও সুযোগ দুটোই আছে। চ্যালেঞ্জ উত্তরণের জন্য আন্তর্জাতিক বাণিজ্যকে ডিজিটালাইজেশন করার তাগিদ অর্থ প্রতিমন্ত্রীর। সকালে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আইসিসি আয়োজিত ডিজিটালাইজেশন ইন্টারন্যাশনাল ট্রেড ইন বাংলাদেশ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। অর্থ প্রতিমন্ত্রী এনবিআর বাংলাদেশ ব্যাংককে ডিজিটালাইজেশনের দক্ষতা উন্নয়নের তাগিদ দেন। Digitalizing international trade is very important. At the present time, there has been some steps which have been taken by the NBR and the Bangladesh Bank, identifying key data elements, ensuring consistency and compliance, facilitating digital transformation, enhancing interoperability are some of those challenges. কক্সবাজারের নাফ নদীতে লালদিয়ার চর এলাকায় মাইন বিস্ফোরণে একজন নিহত হয়েছে, আহত 2 রোহিঙ্গা। রোববার সন্ধ্যায় টেকনাফের নীলা ইউনিয়নের দমদমিয়া পয়েন্টে নাফ নদীর ওপারে এই ঘটনা ঘটে। নৌ পুলিশ জানায় টেকনাফের লেদার রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ জোবায়ের, মোহাম্মদ জাবের ও মোহাম্মদ শুক্কুর মিয়ানমার সীমান্তের কাছাকাছি কাঁকড়া শিকার করছিল। এ সময় মাইন বিস্ফোরণ হলে 3 জনই গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে মোহাম্মদ জুবায়ের মারা যান। গুরুতর আহত 2 জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এবার দেশে টেলিভিশন শিল্পে যোগ হলো নতুন অধ্যায়। টেলিভিশন উৎপাদনে র্যাঙ্কন ইলেকট্রনিক্সের সঙ্গে ফ্যাক্টরি উদ্বোধন করল এলজি ইলেকট্রনিক্স। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র্যাঙ্কন ইলেকট্রনিক্সের এমডি রোমো রৌফ চৌধুরী ও ফারহানা করিম এবং এলজি ইলেকট্রনিক্সের সিইও জা সেং কিম ও ম্যানেজিং ডিরেক্টর সুংহো চুন ও পিটার কে। এখন থেকে অত্যাধুনিক মডেলের স্মার্ট টেলিভিশন তৈরি হবে গাজীপুরের র্যাঙ্কন ইন্ডাস্ট্রিয়াল পার্কে। টেলিভিশন তৈরিতে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে তাদের সক্ষমতা প্রমাণ করেছে। গেল 11 বছর ধরে ওলেড টেলিভিশনের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি রয়েছে বিশ্বের শীর্ষস্থানে। দুপুরের সংবাদে এই পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 5:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।